নাম্বার বা রেশিও আছে যেখান থেকে প্রাইস ব্যাক করে বা যেখান থেকে প্রাইস রিভার্স করে। তো এই রেশিও গুলো আমরা আমাদের ট্রেডিং স্টাইলের মধ্যে ইউজ করব। ঠিক আছে। আর হারমোনিকের যে প্যাটার্ন গুলো বা হারমোনিক চার্ট যে প্যাটার্ন গুলো তৈরি করে, এই প্যাটার্ন গুলো পুরোপুরি ভাবে এই ফিবোনাকি রেশিওর উপর বেস করে তৈরি। ঠিক আছে। তো সেই জন্য আমাদের ফিবোনাকির রেশিও নাম্বার গুলো খুব ভালো করে জানতে হবে। কোন কোন রেশিও নাম্বার আমরা ইউজ করব, পৃথিবীতে অগণিত রেশিও নাম্বার আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট রেশিও নাম্বার আমরা ইউজ করব। সব আমাদের দরকার নেই। কোন কোনগুলো দরকার সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে নিজেদের যে চার্ট হবে আপনাদের এই ট্রেডিং ভিউয়ের, সেখানে এই নাম্বারগুলো আপনাদেরকে সেট করতে হবে। ঠিক আছে। ফার্স্ট হচ্ছে, যে কোনো একটা সুইং এর হাই থেকে ধরে যখন ডাউন ট্রেন্ডে থাকবে তার নিচ পর্যন্ত, অর্থাৎ যেখানে সে ডাউন ট্রেন্ড শেষ করেছে সেই পর্যন্ত আমাকে টানতে হবে। অর্থাৎ ওপরে আমার থাকবে হচ্ছে 0, 1, নিচে থাকবে হচ্ছে আমার 0, এরপরে আসবে রিট্রেসমেন্ট। এবার এই রিট্রেসমেন্ট যখন আসবে সেখানে কি কি নাম্বার আমরা খেয়াল করব, এর জন্য আমরা এখানে এই যে সেটিংস দেখতে পাচ্ছি, এই সেটিংসে যাব। এই সেটিংসে এসে স্টাইলে আসব। এইখানে দেখুন অনেকগুলো নাম্বার আমি মেনশন করে রেখেছি। এই নাম্বারগুলো প্রত্যেককে নিজেদের সেটিংসে অন করতে হবে। ঠিক আছে। প্রত্যেকে প্রত্যেকে সেটিংসে এগুলো অন করবেন, করে আমাকে স্ক্রিনশট তুলে পাঠাবেন যে নাম্বারগুলো আপনারা প্রপারলি অন করেছেন। নাম্বারগুলো বলে যাচ্ছি, লিখতে পারেন বা স্ক্রিনশট তুলে নিতে পারেন এখান থেকে। ঠিক আছে। 0, 0.236, 382, 0.5, 0.618, 0.786, 1, 0.707, 1.13, 1.272, এরকম ভাবে অনেকগুলো নাম্বার আছে। ঠিক আছে। তো এই নাম্বারগুলো কাইন্ডলি একটু নিজেদেরকে অ্যাড করে নিতে হবে। স্ক্রিনশট যদি তোলা হয়ে গিয়ে থাকে বলতে পারেন, আমি তাহলে নেক্সট মুভ করব। হ্যাঁ, নিয়ে নিয়েছি স্ক্রিনশট। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, রাইট? আচ্ছা, আর একটু নিয়ে নিন। একটুখানি নিচের দিকে বাকি ছিল, এটাও নিয়ে নিন, তাহলে সবকটা নাম্বার কভার হয়ে যাবে। ডান, হয়ে গেছে। ডান। চলো। আচ্ছা, বাকিদেরও হয়েছে তো? একটু চ্যাটে। হ্যাঁ দাদা, হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, কাঞ্চন বাবু, আপনার হয়েছে স্ক্রিনশট নেওয়া? হয়েছে। ঠিক আছে। আচ্ছা, চলুন। এবারে এই ফিবোনাকির একটু আমরা কনফিডেন্স আনার জন্য ফিবোনাকিতে দেখি যে ফিবোনাকি সত্যি ভালো ভালো চার্টের মধ্যে কিভাবে কাজ করে। হ্যাঁ, ফিবোনাকির নাম্বারগুলো থেকে কিভাবে ঘুরে যায় মার্কেট, এইগুলো একটু বোঝার চেষ্টা করব। দেখুন, যদি ভালো করে বোঝার চেষ্টা করি, একটা বড় ট্রেন্ড ধরলে এইটা লাস্ট একটা ডাউনের শেষ, এখান থেকে এইখানে মার্কেট উঠেছে, হাই বানিয়েছে, রাইট? তো আমি যদি ফিবোনাকিকে ধরি, এই হচ্ছে ডাউনের শেষ আর এই হচ্ছে আপের শুরু। কিভাবে ফিবোনাকিটা টানতে হবে সেটা দেখানোর জন্য আমি এটা মেনলি দেখাচ্ছি। ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত যদি আমি একটা ট্রেন্ড ধরি, ট্রেন্ড দেখুন একবারও প্রপারলি রিট্রেস না করে সোজা উঠে গেছে হু হু করে। সেখান থেকে ফার্স্ট এই একটুখানি রিট্রেস করলো একটা লেভেল, এটা 0.382 কাছাকাছি। এখান থেকে আবার ওপরে গেল, ওপরে
লেভেল ব্রেক করেনি, মানে এটাই ইন্ট্যাক্ট আছে। আবার পড়লো কোথায়, 0.618 থেকে 707 এর কাছাকাছি। সেখান থেকে আবার গেল দেখুন এই 0.236 এর লেভেলে। সেখান থেকে আবার নিচে এলো কোথায়, 0.886। ঠিক আছে। আবার উপরে গেল 0.618 এর কাছে। সেখান থেকে আবার চলে এলো ওয়ানের লেভেল ব্রেক হয়ে গেল। ওয়ানের লেভেল ব্রেক হয়ে গেল মানে এই প্যাটার্নটা একেবারে ইনভ্যালিড হয়ে গেল তারপর। ঠিক আছে। সিমিলারলি আবার আমি যদি এই প্যাটার্নটাকে ছেড়ে দিয়ে এই ফলটার কাছে আসি, অর্থাৎ আমি যদি এইটাকে টপ কনসিডার করি আর এইখানটাকে আমি বটম কনসিডার করি, ধরুন মার্কেট তখন এই জায়গায় আছে, এইখানে আছে, এই ফলটা হয়েছে, এবার এখান থেকে ওঠা চালু করেছে। এবার আপনি ভাবছেন এটা কোথায় গিয়ে থামবে রে বাবা। ঠিক আছে। তো দেখুন এইখানে উঠতে উঠতে এই 0.618 এর লেভেলের কাছে গেছে, দিয়ে ওখান থেকেই কিন্তু আবার ঠেলে নেমে এসছে। তো এইটা ফিবোনাকির একটা খুব মানে ইম্পর্টেন্ট গুণ। এবারে এই ইম্পর্টেন্ট যে নাম্বারগুলো 0.382 আছে, 0.5 আছে, 58 আছে, 618 আছে, 786 আছে, 707 আছে, এরকম বিভিন্ন তো নাম্বার আছে। তো এই বিভিন্ন নাম্বারগুলোর মধ্যে ইম্পর্টেন্ট নাম্বার যদি দুটো তিনটে আমাকে মনে রাখতে হয়, ঠিক আছে, যেটার উপরে শুধু ফিবোনাকিকে যদি আমি ইউজ করি ট্রেডিং এর জন্য, একদম একটা সিম্পল সেট আপ আজকে শেখাবো এর ওপর বেস করে। ঠিক আছে। যেটা দিয়ে আমরা সুইং এবং ইন্ট্রাডে দুটোই করতে পারবো। আজকে সুইংটা শেখাবো শুধুমাত্র, ইন্ট্রাডে পরে কোনো একদিন শেখাবো কোর্সের শেষ দিকে গিয়ে। আজকে আমরা এই ফিবোনাকিকে ইউজ করে শুধুমাত্র একটা সুইং ট্রেডিং এর সেট আপ শিখবো। ঠিক আছে। এবং এই সেট আপটা দুর্দান্ত কাজ করে। এটা দিয়ে আমি রোজ ইন্ট্রাডে করি অ্যাজ ওয়েল অ্যাজ সুইং ট্রেড করি। খুব ইজি একটা সেট আপ। এই সেট আপটার জন্য আমাদের দুটো পয়েন্ট খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, দুটো নাম্বার। ফার্স্ট তো ফিবোনাকিটা টানতে জানতে হবে, আর দ্বিতীয় হচ্ছে এই 0.58 যে নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা এখানে, আর 0.618, এই দুটো লাইন হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। এই দুটো লাইনকে আমরা মাথায় রাখবো, এই দুটো লাইনকে ধরে এগোবো। তো এই দুটো লাইনকে আমরা ইউজ করে কিভাবে কাজ করব সেটা একটু দেখে নিই এবারে। সেট আপটা বলে দিই, সেট আপের কিছু নিয়ম কানুন আছে, সেটা লিখিয়ে দিই। কারেক্ট। চলুন, আমাদের সুইং সেট আপ 1। এই সেট আপটাকে আবার আমি হাফ ব্যাট সেট আপ বলে থাকি। ঠিক আছে। ব্যাট কেন, কি বৃত্তান্ত, সেসব পরে যখন হারমোনিকের ইন ডিটেইলে ঢুকবো তখন শিখবো। বাট আজকের জন্য এটাকে হাফ ব্যাট বলে মনে রাখলেই চলবে। যারা যারা ফিউচারে হাফ ব্যাটে কাজ করবেন আমার সাথে টাচে থাকবেন, রোজ একটা দুটো করে স্টক দিয়ে দেবো, যাতে আপনারা হাফ ব্যাটে প্রত্যেক দিন কিছু না কিছু অপরচুনিটি অ্যাটলিস্ট পেতে থাকেন। করবেন কি করবেন না, কতটা ধরতে পারবেন কি পারবেন না লাইভ মার্কেটে পরের ব্যাপার। শেখার পরে 15 দিন অবজার্ভ করবেন, তারপরে 15 দিন পেপার ট্রেড করবেন। যদি দেখেন হ্যাঁ হচ্ছে, বাস লেগে পড়বেন। একটা সেট আপ থেকেই প্রচুর পয়সা কামানো যায়, সব সেট আপে মাস্টারি করার কোনো প্রয়োজন পড়ে না। চলুন, এই হাফ ব্যাট সেট আপের ফার্স্ট ক্রাইটেরিয়া, ডেইলি চার্টে আমাকে একটা সুইং ধরতে হবে, র সুইং। ডেইলি চার্টে একটা র সুইং ধরতে হবে। যেহেতু আমরা ইন্ডিয়ান মার্কেটে কাজ করছি, আমাদের বাইটা ধরা দরকার। সেল সাইডে ট্রেড তো আমরা সুইং এ নিতে পারবো না, শুধুমাত্র ওটা ইন্ট্রাডের ক্ষেত্রে কাজে লাগবে সেলেরটা। তো আমি বাইটা দিয়েই বোঝাচ্ছি যখন আমি সুইং ট্রেডিং এর জন্য বোঝাচ্ছি। ঠিক আছে। তো একটা ডেইলি চার্টে র সুইং লাগবে বাই সেট আপের জন্য, ফর বাই সেট।
এখন এই বাই সেট আপটা কি জিনিস, এইটা ক্ল্যারিফাই করা দরকার। বাই সেট আপটা হচ্ছে যে প্রাইস অ্যাট লিস্ট লাস্ট 4-5 ডেজ ধরে আপ ট্রেন্ডে যাবে, যত দিনটা বেশি হয় তত ভালো। অ্যাটলিস্ট 4-5 ডেজ, 6 ডেজ, 7 ডেজ ধরে টানা নিচ থেকে ওপরে যাবে, একদম একটা বটম বানিয়ে সেখান থেকে হু হু করে উপরে উঠবে। ঠিক আছে, সেখান থেকে একটা রিট্রেসমেন্ট আসবে আপ টু, কোথায় এলে রিট্রেসমেন্টটাকে ধরবো আমি, 0.58 লেভেলে, ফিব লেভেলে, 0.58 এর ফিবোনাকি লেভেলে। কারেক্ট। এবারে 0.58 ফিবোনাকি লেভেলের কাছাকাছি প্রাইসটা যখন এসছে, আমি তো ডেইলি চার্ট দেখছি, এবার আমি চার্টকে নিয়ে চলে যাব 15 মিনিটস এর টাইম ফ্রেম। ঠিক আছে, 15 মিনিটস এর টাইম ফ্রেমে গিয়ে, বা 5 মিনিটসও দেখতে পারি, যার যেটায় স্যুট করবে, এটা প্র্যাকটিস করে দেখতে হবে যে কার কোনটা স্যুট করছে। আমি 5 মিনিটেও দেখতে পারি, 15 মিনিটেও দেখতে পারি। ঠিক, তো চলুন আমি 5 মিনিট ধরে ইয়ে করি। 5 মিনিটে আমি চার্টে চলে যাব, গিয়ে দেখবো এই যে 0.58 থেকে 0.618 এর যে লেভেলটা, মানে যে জোনটা মাঝখানে, ওই জোনের মধ্যে একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেবে, প্রপারলি ক্লোজ দেবে। ঠিক আছে, প্রপারলি ক্লোজ দেওয়ার পরে ক্লোজিং ক্যান্ডেল আসার পরে আমি এন্ট্রি করব, অর্থাৎ ক্লোজিং ক্যান্ডেলে আমি এন্ট্রি করব। ঠিক আছে, এক্ষেত্রে আমি স্টপ লস কি রাখবো? আচ্ছা, স্টপ লস কি জিনিস সবাই জানেন তো? এইটুকু নিশ্চয়ই সবাই জানে না, ক্যান্ডেল স্টিক যখন জানেন, স্টপ লস ট্রেডে কি জিনিস সেটা নিশ্চয়ই সবাই জানেন। কেউ আছেন হ্যাঁ, জানেন না? হ্যাঁ জানি, বাট ওই স্টপ লস কতটা দিতে হয় এই ব্যাপারটাই তো মেন ক্যালকুলেশন, ওই ওই হ্যাঁ, ওই ওই ব্যাপারটাই তো ক্যালকুলেশন main আমি test। শেখাবো। হ্যাঁ, স্টপ হ্যাঁ, লস হ্যাঁ। জিনিসটা কি সেটা সবাই হ্যাঁ, জানে, জিনিসটা বুঝি, হ্যাঁ জিনিসটা বুঝি। যাতে আমাদের লসটা অনেক বড় না হয়ে যায়, ছোট লস নিয়ে যেন বেঁচে থাকতে পারি, ক্যাপিটালটা যেন সেফ থাকে, তার জন্য স্টপ লস, রাইট? হ্যাঁ, স্টপ লস আমরা এই ট্রেডে কখন নেব? এন্ট্রি তো করে ফেললাম, এন্ট্রি করার পরে প্রাইস নিচেও আসতে পারে, উপরেও যেতে পারে, মানে আমার দিকেও যেতে পারে, আমার এগেনস্টেও যেতে পারে। ঠিক আছে, তো এখন যদি আমার এগেনস্টে যায়, আমি কি সাথে সাথে বেরিয়ে যাবো? না, ওয়েট করব। কতক্ষণ ওয়েট করব? 0.618 লেভেলের নিচে, অর্থাৎ বিলো 0.618 ফিব লেভেল এর নিচে একটা 4 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেবে, তাহলে আমার স্টপ লস হিট হয়েছে বলে আমি ধরে নেব, আমি ওই ট্রেড থেকে এক্সিট করে যাব উইদাউট এনি সেকেন্ড থট। একবারও ভাববো না যে ওখান থেকে প্রাইস ঘুরতে পারে, আবার আসতে পারে, অনেক কিছু হতে পারে, একদম ভাববো না, আগে এক্সিটটা করে বসে যাব। তারপরে যদি রিএন্ট্রি পাই, রিএন্ট্রি করার কথা চিন্তা করব পরের দিনকে, কিন্তু ওই দিনের জন্য আমি বেশি লস নিয়ে যাব না। ঠিক আছে, স্টপ লস ক্লিয়ার। টার্গেট, টার্গেট কি হবে আমার? টার্গেট হবে অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট 1:2, or 0.5 ফিব লেভেল। ঠিক আছে, 1:2 অথবা 0.5 ফিব লেভেল। এবার 1:2 কার 1:2? যেখানে আমি এন্ট্রি করলাম, অর্থাৎ যে ক্যান্ডেলে এন্ট্রি করলাম, সেখান থেকে যদি 618 এর নিচ অব্দি আমার স্টপ লস হয়, যতটুকু পোর্শন আমার স্টপ লস হলো তার ডবল পোর্শন যেন টার্গেট হয়।
অর্থাৎ যেখানে আমি এন্ট্রি করেছি সেখান থেকে 0.618 এর লেভেল অবধি যদি 10 টাকা হয়, তাহলে আমার একটা ট্রেডে একটা শেয়ারের রিস্ক 10 টাকা হলে, তাহলে আমার রিওয়ার্ডটা যেন 20 টাকার আছে। অথবা 0.5 এর ফিব লেভেল পর্যন্ত যতটা হচ্ছে অ্যাটলিস্ট ততটা, এই দুটোর মধ্যে যেটা আগে হবে সেটা নিয়ে আমি বেরোবো ট্রেড থেকে। এটা হচ্ছে আমার সুইং এর প্রথম সেট আপ। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন সবাই। এরপর আমি চার্টে গিয়ে দেখাবো এটা যে কি কিভাবে কাজ করছে। এটা ইন্ট্রাডেতেও ইউজ করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ এটা সুইং এ ইউজ করা যায়। সুইং এ দাদা একটা কোয়েশ্চেন করব। অবশ্যই। বলছি এন্ট্রিটা একবার একটু বুঝিয়ে দেবে? চার্টে বোঝাই ভালো হবে। আচ্ছা। স্ক্রিনশট নেওয়া হলে একটু বলবেন। হয়ে গেছে। হয়ে গেছে, ঠিক আছে। এবারে চার্টে চলে যাচ্ছি। রোজ অল্প অল্প করে শিখবো, একটা একটা করে সুন্দর সুন্দর সেট আপ শিখবো, বাস কাজ শেষ। চলুন, আমার স্টক গুলো হয়ে গেল। এই দেখুন, এই নিচের দিকে যত স্টক দেখছেন না, এই ডিমার্ট, টাইটান, বিপিসিএল, হিন্দ পেট্রো থেকে শুরু করে সবাই, এরা সবাই হচ্ছে আমার এই হাফ ব্যাটার সেট আপ। চলুন শুরু থেকে প্রত্যেক কটা একটু একটু করে দেখাবো। প্রথম যাই অরো ফার্মা, অরবিন্দ ফার্মা। সব ডিলিট করে দিই আগে। ডেলি টাইম ফ্রেমে, ঠিক আছে, ডেলি টাইম ফ্রেমে একটা র সুইং চাই বলেছিলাম। স্টকটা কন্টিনিউ নিচ থেকে ওপরে যাচ্ছে, দাম দেখে বোঝা যাচ্ছে, তো ইটস আপ ট্রেন্ড, রাইট, এর মধ্যে কোনো দ্বিমত নেই। প্রথম দেখে নিলাম স্টকটা আপ ট্রেন্ডে আছে। তো আপ ট্রেন্ডে যদি থাকে আমাকে সবসময় বাই সাইডের এন্ট্রি খুঁজতে হবে। আর যদি কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেখানে সেল সাইডের এন্ট্রি খুঁজতে হবে। এবার ইন্ডিয়ান মার্কেটে সেল সাইডে আমি সুইং ট্রেড খুঁজতে পারবোই না, কারণ ইন্ডিয়ান মার্কেটে শর্ট সেলিং এলাউ নয়। ফিউচারে গিয়ে ট্রেড করতে পারি, সেসব পরের ব্যাপার। তো এখানে আমি শুধু বাই সাইডের ট্রেড খুঁজবো। বাই সাইডের ট্রেড খোঁজার জন্য আমাকে কি খুঁজতে হবে, আগে একটা সুইং লো আর একটা সুইং হাই। শেষমেশ যা সিচুয়েশন, এই যে পোর্শনটা আমি যদি খেয়াল করি, অর্থাৎ এই পুরো পোর্শনটা যদি আমি খেয়াল করি, এখানে আমার সুইং লো কোথায় আছে আর সুইং হাই কোথায় আছে যদি আমি মার্ক করি ফিবোনাকি দিয়ে, তাহলে এই যে রেড ক্যান্ডেলের লাস্ট উইকটা মেরেছে, এইটা হচ্ছে আমার সুইং এর লো, ঠিক। আর এইখান থেকে আমি যখন উঠে যাব, এই যে আমার এই একটা গ্রিন শুটিং স্টার টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, এর টপটা হচ্ছে আমার হাই, ঠিক কথা। তো এইটা লো, এইটা হাই, দেখুন এখানে আমি 1 আর এখানে 0 হয়ে গেছে। ফিবোনাকি টানার নিয়ম হচ্ছে যখন আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে টানবো, নিচ থেকে ওপরে টানবো, ফিবোনাকিকে আগে সুইং লোতে বসাবো, বসিয়ে ড্র্যাগ করে নিয়ে যাব ওপর পর্যন্ত। আর যখন আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে টানবো, ঠিক আছে, যখন আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে টানবো, তখন আমি কি করব, ফিবোনাকিকে আগে ওপরে একটা হাইতে বসাবো, সুইং হাইতে বসিয়ে সেখান থেকে ড্র্যাগ করে আমি সুইং লো পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে ফিবোনাকি টানার নিয়ম। আপ ট্রেন্ডের জন্য নিচে বসিয়ে ওপরে নিয়ে যাব, আর ডাউন ট্রেন্ডের জন্য ওপরে বসিয়ে নিচে নিয়ে আসবো। তো এনিওয়ে সেট আপটা দেখি। দেখুন এইখানে থেকে এইখানে প্রাইস উঠেছে, তারপর আস্তে 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 ও নিচের দিকে আসছে 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 আসছে। এবার আমি ওত পেতে বসে রয়েছি, ও কখন 0.58-এ আসবে। ঠিক আছে, এই দেখুন ও 0.58 টাচ করেছে। এবার যখনই ও 0.58 টাচ করেছে, আমি কি করেছিলাম, আমি আগে 0.58-এর কাছে একটা অ্যালার্ম লাগিয়ে বসেছিলাম। অ্যালার্ম কি করে লাগাতে হয়, ধরুন আপনি এইখানে আছে যখন প্রাইস, তখন আপনি বুঝতে পারছেন যে এটা হয়তো 0.58 অব্দি আসতে পারে, কারণ আপনি একটা সুইং হাই সুইং লো ততদিনে পেয়ে গেছেন। এবার প্রাইস আস্তে আস্তে নিচের দিকে আসছে, আস্তে আস্তে আপনি বুঝতে পারছেন যে এ 0.58-এর কাছে আসতে পারে। এবার আমার তাহলে 0.58-এর কাছে একটা অ্যালার্ম লাগানো দরকার। তো দেখুন 0.58-এর প্রাইসটা দেখাচ্ছে এখানে 1186.15, ঠিক আছে।
তো এই 1186.15-এ যদি আপনাকে অ্যালার্ট লাগাতে হয় কি করবেন? আপনি সিম্পলি এই চার্টের উপরে একটা রাইট ক্লিক করবেন। এই দেখুন এখানে অ্যাড অ্যালার্ট অন অরো ফার্মা ক্লিক করলেন, এলো। এখানে প্রাইসটা কি করবেন? এডিট করে দেবেন সিম্পল 1186.15, এডিট করে আমি ক্রিয়েট করে দিলাম। দিলে এখানে দেখুন অ্যালার্টটা প্লেস হয়ে গেল। এই যে দেখুন এখানে অরো ফার্মা ক্রসিং 1186 হলেই অ্যালার্ট বাজবে। আপনার কাছে মেলে নোটিফিকেশন যাবে, আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে নোটিফিকেশন যাবে, এবং যদি কম্পিউটারে আপনার চার্ট খোলা থাকে, কম্পিউটারে বা ল্যাপটপে আপনার যদি সকালবেলা উঠে ট্রেডিং ভিউ অন করা থাকে, তো ওখানে অ্যালার্ম বাজতে থাকবে। ঠিক আছে? তো তাহলে এই যখন 1186.15 ক্রস করবে, ও আপনাকে নোটিফাই করবে যে ভাই ক্রস হলো, এসো। এবার যখনই ক্রস হলো, তখনই আপনি সিস্টেমের সামনে একদম জাঁকিয়ে বসে পড়লেন যে এখানে একটা ট্রেড হতে পারে। তখন আমাকে কি করতে হবে? চার্টটাকে সোজা কনভার্ট করে দিতে হবে 5 মিনিটে। 5 মিনিটে কনভার্ট করে চলে এলাম। তো দেখুন ফার্স্ট টাচ করেছে এখানে, রাইট? এই হচ্ছে 0.58 এর লাইন, এই যে 1186.15। ও এখানে কি করলো? টাচ করলো একবার 5 মিনিটের ক্যান্ডেল। ক্লোজ দিল কি? ক্লোজ কিন্তু দিল না। এই দেয়নি। 0.58 থেকে 0.618 এর মধ্যে ক্লোজ দিতে হবে। ও ক্লোজটা কিন্তু লাইনের ওপরে দিয়েছিল, দিয়ে এখান থেকেই উঠে গেছিল। আমার কিছু করার নেই, আমি শুধু দেখবো, তখন দর্শক আমি। আমার কাজ শুরু হবে তখন যখন ও এর ভেতরে এসে একবার ক্লোজিং দেবে। ঠিক আছে? দেখুন ও ঘুরে উঠে গেল, গিয়ে আবার কিন্তু খানিকক্ষণ পরে নেমে এলো। এই নেমে এসে একটা পয়েন্ট ক্লোজ দিল। কত দিল? 1182 টাকা 80 পয়সা। ঠিক আছে? 1182 টাকা 80 পয়সায় ও ক্লোজ দিয়েছে। আমার কাজ কি? এই ক্লোজিংটা দেখে সাথে সাথে আমার যা ক্যাপাসিটি সেই অনুযায়ী এই স্টকটাকে বাই করে ফেলা। ঠিক আছে? তো তাহলে এটা আমার বাইং পয়েন্ট। এবার বাইং পয়েন্ট এটা যদি হয়, তাহলে এই লং পজিশন নেব, নিয়ে এখানে আমি প্যারামিটারে বসিয়ে দিলাম বাইং পয়েন্ট। স্টপ লস কোথায়? স্টপ লস হচ্ছে এই 0.618 লেভেলের খানিকটা নিচ অব্দি আমি ধরে রাখবো। কারণ একটা 4 ঘন্টার ক্যান্ডেল এইখানে এসে ক্লোজ দেবে, মানে আপনি ট্রেড নেওয়ার পরে অ্যাটলিস্ট 4 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে স্টপ লস নেওয়ার জন্য। এটা মাথায় রাখুন। ঠিক আছে? 4 ঘন্টার আগে ওই ট্রেড থেকে আপনি বেরোতে পারবেন না, বা অ্যাটলিস্ট 2-3 ঘন্টা। কারণ হতে পারে যে মার্কেটে তখন একটা 4 ঘন্টার ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবার ওই 4 ঘন্টার ক্যান্ডেল তৈরির মধ্যেই আপনি ট্রেডে এন্ট্রি করেছেন, তো 1-2 ঘন্টা অ্যাটলিস্ট আপনাকে ট্রেডে বসতে হবে স্টপ লস নেওয়ার জন্য। আর এই ধরনের ট্রেডে দেখা যায় না, যদি স্টক নিচের দিকে আসেও, ও 1-2 ঘন্টার মধ্যে এখান থেকে রিভার্স করে আবার উপরে চলে যায়, স্টপ লস শর্ট করে দেয় না। 10টার মধ্যে 8টা ট্রেডে তো দেয়ই না। তো এইখানে দেখুন ও খানিকটা উপরে গেছে, আবার নিচে এসছে, দিয়ে আবার পরের দিনকে সোজা উঠে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমার টার্গেট কতটা? স্টপ লস তো সেট করেছি, টার্গেট অ্যাটলিস্ট বলেছি 1:2। ঠিক কথা? তো দেখুন এই যে ক্যান্ডেলে আপনি এন্ট্রি করেছেন 5 মিনিটের, এইখানে এই 5 মিনিটের ক্যান্ডেলই কিন্তু আপনাকে 1:2 এর রিস্ক রিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ট্রেডটায় মাত্র 5 টাকা আপনার স্টপ লস ছিল, 5 টাকা বা 6 টাকা আপনার স্টপ লস হতে পারতো। তো এবার ধরা যাক 1180 টাকার একটা স্টক যদি আপনি মার্জিনে বাই করেন। মার্জিন ট্রেডিং ফেসিলিটি কার কার জানা আছে, কার কার জানা নেই? কি জিনিস মার্জিন ট্রেডিং ফেসিলিটি? আমাদের কিন্তু প্রফেশনালি ট্রেড করতে গেলে এই সমস্ত ফিচার্স গুলো জানতেই হবে। মার্জিন ট্রেডিং ফেসিলিটি জানেন কেউ? না, জানি না। আচ্ছা, মার্জিন ট্রেডিং ফেসিলিটি হচ্ছে ইন্ট্রাডেতে যেমন 5 গুণ মার্জিন দেয় না, জানেন তো? ইন্ট্রাডে ট্রেড করতে গেলে 5 টাইমস মার্জিন পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তো সেরকম সুইং করতে গেলেও আমাদের যদি এমটিএফ ফেসিলিটি আমরা নিই, পে লেটার বলে একটা অপশন আছে দেখবেন। আপনাদের যদি এঞ্জেল ওয়ান, ধান বা অ্যালিস ব্লু এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা পে লেটার অপশনটা পাবেন। ঠিক আছে? হ্যাঁ। আপনি কিন্তু ওই জিরো থাতে পাবেন না, জিরো থা না মার্জিন দেয় না, পে লেটারের অপশন দেয় না।
যদি আপনি ধন, আপস্টক্স, এঞ্জেল ওয়ান এইসবে করেন, তাহলে আপনি এই অপশনটা পাবেন। অর্থাৎ ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে, ধরে নিন আপনার কাছে 50,000 টাকা আছে, ঠিক আছে? তো এখন 50,000 টাকায় আপনি 1100 টাকা স্টক কটা কিনতে পারবেন? হার্ডলি 40টা কিনতে পারবেন। 40টার মতো হবে, তাও হবে না, 35টা মতো হবে, ঠিক আছে? এখন আপনি ভাববেন 10 টাকা স্টপ লস, 35টা স্টক, মানে হার্ডলি আমি 350-400 টাকাই প্রফিট করতে পারবো। লস হলে 350 হবে, প্রফিট হলে 750 টাকা হবে। তো আমি চাই আর একটু বেশি হোক। এটা আমিও চাই যে একটা ট্রেডে যাতে 1000 টাকা আমার অ্যাটলিস্ট লস থাকে, আর প্রফিট হলে যেন 1000-2000 টাকার বেশি হয়, তাহলে অ্যামাউন্টটা একটু চোখে দেখতে পাবো। তো তার জন্য আমি কি করি, এমটিএফ ফেসিলিটিটাকে ইউজ করি। এমটিএফ এ এক একটা স্টকের ওপরে সুইং এ ব্রোকারেজ কোম্পানিগুলো 3 থেকে 5 গুণ অব্দি মার্জিন প্রোভাইড করে, ঠিক আছে? 2 থেকে 5 গুণ অব্দি বলা ভালো। কোনো কোনো স্টকে 2 টাইমস দেয়, কোনো কোনো স্টকে 3 টাইমস দেয়। আর যে ভালো ভালো নিফটি 50, নিফটি 100 এর স্টক আছে, সেগুলোতে ওরা 4 টাইমস থেকে 5 টাইমস অব্দি মার্জিন বেনিফিট দেয়। এর এগেনস্টে একটা ইন্টারেস্ট ওরা নেয় ঠিকই, কিন্তু সেই ইন্টারেস্ট আমার জন্য খুব নগণ্য। কারণ হচ্ছে আমি তো হোল্ড করবো 2-4 দিন। ওই ইন্টারেস্ট নেয় সারা মাসে 1.5%। অর্থাৎ যদি আপনি 1 লাখ টাকার বা 1.5 লাখ টাকারও মার্জিন তোলেন, দিনে 50 টাকা 60 টাকা পড়বে। তো সেটা খুব নমিনাল, ট্রেড করতে গেলে বুঝতে পারবে। তো এখন ধরা যাক এইখানে আমার স্টকের এন্ট্রি ছিল, পরের দিনকেই কি হয়েছে দেখুন, এই 0.5 এর লেভেলে টাচ করে গেছে। দিস ইজ দ্য 0.5 লেভেল লাইন, এই যে 1200 টাকার লাইন, 0.5। অর্থাৎ জাস্ট আমি আগের দিন দুপুর 2টোর সময় বা হ্যাঁ 2:05 এন্ট্রি করেছি, আর আমার পরের দিন সকাল খুলতেই এখানে টার্গেট হিট। এখানে যদি বুক করতে নাও পারেন, খানিকটা ওয়েট করিয়ে এইখানে এসে দেখুন ভালো করে ব্রেকআউটটা যখন হয়েছে টার্গেট দিয়ে দিয়েছে, আরামসে এখানে টার্গেট বুক করা যায়। কারেক্ট? তো এইখানে যদি টার্গেট আপনি বুক করে থাকেন, তাহলে তো আরো বেশি, 1:2 এর বেশি পাওয়া গেছে। তো ইটস এ গুড প্রফিট। তো এখানে আপনি যদি 100 পিসও কিনে থাকতেন, 100 পিস কিনতে গেলে আপনার ওই 40,000 টাকা মতো পড়তো টোটাল, মার্জিন ট্রেডিং ফেসিলিটি নিয়ে 1,040 টাকা পড়তো। তো 100 পিসে আপনার রিস্ক হতো 6 টাকা, যদি স্টপ লস হয় 600 টাকা। আর আপনার রিওয়ার্ড আসছে এক একটা স্টকে 20 টাকা 23 টাকা করে, 20 টাকাই আমি ধরে নিলাম। তো 100 পিস হলে আপনার 2,000 টাকা প্রফিট, মাত্র একদিন আপনার হোল্ডিং পিরিয়ড। ক টাকা ইন্টারেস্ট যাবে? 60 টাকা, 70 টাকা, চলুন 100 টাকা। টোটাল ব্রোকারেজ গভর্নমেন্ট ফি নিয়ে আপনার গেল আরো 200 টাকা, 300 টাকা টোটাল আপনার খরচা। আপনার 3,000 টাকা, 2,000 টাকা হচ্ছে প্রফিট। তো 1,700 টাকা আপনার নেট প্রফিট ধরে যাবে। লস হলে কত হতো? লস হলে আপনার হতো 600 টাকা লস, সাথে আরো 300 টাকা গভর্নমেন্ট ফিজ এবং ব্রোকারেজ ফিজ এবং প্লেজিং খরচা, ইন্টারেস্টের খরচা। অর্থাৎ 900 টাকা ম্যাক্সিমাম আপনার লস হতে পারত। কিন্তু প্রফিট যখন হলো আপনার 1,700 টাকা মিনিমাম প্রফিট হলো। এটাকে বলা হয় রিস্ক রিওয়ার্ড। যে আমার লস হলে অলওয়েজ যা হবে তার ডবলের কাছাকাছি যেন আমার মিনিমাম প্রফিট থাকে। এই সিচুয়েশন যদি আপনি ক্রিয়েট করতে না পারেন আপনার ট্রেডিং এ, তাহলে আপনি যত ভালো ট্রেডার হন না কেন, আপনার প্রফিটের টাকা জীবনে দেখতে পাবেন না। নামেই প্রফিটেবল হয়ে থাকবেন, পকেটে আর পয়সা আসবে না। ঠিক আছে, এটা একটা উদাহরণ দেখতে পেলাম। চলুন, আগের দিন আমি ইন্ডিগো নিয়েছিলাম ইন্ট্রাডেতে। এর মজাটা দেখাই। হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি মানে ব্রোকার হিসাবে যদি মানে গ্রোটা আমি ইউজ ইউজ করি তো ভালো গ্রোটা। দেখে নিন দাদা মার্জিন দেয় কিনা। আমি বলতে পারবো না, আমি গ্রোথে সারা জীবনে কোনোদিন কাজ করিনি, আমার অ্যাকাউন্ট নেই। আমি আচ্ছা। বাকি যেগুলোর নাম বললাম এদের আমার অ্যাকাউন্ট আছে এবং এদের সাথে আমি রোজ কাজ করি। তো তো মার্জিন পাই। আমার ব্যক্তিগত যদি মতামত চান দাদা, ধন এবং অ্যাঞ্জেল ব্রোকিং, এই দুটো হচ্ছে আচ্ছা। বেস্ট সুইং ট্রেডিং এ মার্জিন ট্রেডিং নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, অ্যাঙ্গেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান, আচ্ছা। অ্যাঞ্জেল ওয়ান আর ধন, এই দুটো হচ্ছে আচ্ছা। বেস্ট। কারণ ওকে। এরা মার্জিনটা ভালো দেয়। দেখুন আমাদের কারুর কাছে তো কুবেরের ধন নেই দাদা, অল্প স্বল্প ওই 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ নিয়ে সবাই কাজ হুম। করছে।
হুম যার হুম। যেরকম ক্যাপাসিটি। এবার প্রত্যেকেরই আমাদের ওর জন্য প্রফিটটা একটু ঠিকঠাক করতে গেলে আমাদের মার্জিনটা দরকার, যাতে আমরা কম টাকায় বেশি স্টক একটু তুলতে পারি। এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে কেন? কারণ আমরা অ্যাকিউরেট ট্রেডার হব। আমরা কি প্রথম দিন এই মার্জিন নিয়ে কাজ করতে যাব না। আগে আমরা পেপার ট্রেডিং করে আমাদের অ্যাকিউরেসিটা দেখে নেবো যে 10টায় আমার 7টা প্রফিট হচ্ছে কিনা। যেদিনকে দেখে নিলাম পেপার ট্রেডে 10টায় 7টা প্রফিট হচ্ছে, সেদিন আমি আরামসে মার্জিন নিয়ে কাজ করব, কারণ আমি জানি আলটিমেটলি আমি দিনের শেষে টাকা তুলে নিতে পারবো, কারণ 10টায় 7টা আমার প্রফিটই হবে। ঠিক আছে। কিন্তু যাদের অ্যাকিউরেসি ভালো নয় তাদের জন্য এটা